এই পানামনগর আজও স্মৃতি বহন করছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ির। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পানামনগরের নীলকুঠি। ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এক নগরী যা কালের বিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের ঘুরতে নিয়ে এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সেই পানাম সিটি, যা ছোটবেলা আমরা বই পুস্তকে পড়েছিলাম। বন্ধুরা, আজকের ভিডিও তুলে ধরবো এই পানামনগরে কিভাবে ঘুরতে আসবেন এবং কত টাকা খরচ হবে, তাই সবকিছু জানতে হলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এখন বাজে সকাল 8:40। আমি অবস্থান করছি ঢাকার গুলিস্তানের 0 পয়েন্টে। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাসের হারিয়ে যাওয়া পানামনগরী থেকে, যেখানে 1500 শতকের শেষ দিকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। চলুন ঘুরে আসি ইতিহাসের হারিয়ে যাওয়া সেই পানামনগরী থেকে। গুলিস্তানের স্টেডিয়ামের সামনে থেকে প্রতি 20 মিনিট পর পর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় স্বদেশ, ডুয়েল ও বুরাক সহ বিভিন্ন কোম্পানি বাসগুলো। গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামী নন এসি বাসগুলোর ভাড়া পড়বে জন প্রতি 60 থেকে 70 টাকা। আমি ডুয়েল পরিবহনের একটি নন এসি বাসের টিকিট কেটে চড়ে বসলাম। গাড়িতে ওঠার 10 মিনিটের মধ্যে গাড়িটি যাত্রী দিয়ে পরিপূর্ণ হলো এবং গাড়িটি চলতে শুরু করলো ইতিহাসের হারিয়ে যাওয়া নগরী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উদ্দেশ্যে। গুলিস্তান মোড় পেরিয়ে গাড়িটি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লাইওভারে উঠতে শুরু করলো। বাম পাশের জানালা দিয়ে দেখে নিলাম রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনের দিক। জায়গাটি বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন হওয়ায় ফ্লাইওভারে বেষ্টনী তৈরি করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। ফ্লাইওভারগুলো যেমন ঢাকার যানজট কমাতে সহায়তা করছে, তেমনি ভ্রমণ পিপাসুদের দিয়েছে ভ্রমণের অনন্য মাত্রা। ঢাকা পেরিয়ে এখন আমরা মেঘনা নদীর ব্রিজে। এখান থেকে দেখা যায় নদীর ভিতরে নোঙর করা বড় বড় জাহাজগুলো। দেখতে দেখতে আমরা চলে আসলাম সোনারগাঁয়ের মুগরাবাড়া বাস স্ট্যান্ডে। এখান থেকে নেমে অটো দিয়ে যেতে হবে পানামনগরীতে। 30 টাকা ভাড়া। অনেকখানি নাকি এমনি অনেকখানি? মুগরাবাড়া বাস স্ট্যান্ড থেকে 30 টাকা ভাড়া মিটিয়ে চড়ে বসলাম অটোতে। পরবর্তী গন্তব্য পানামনগরীতে। পানাম সিটিতে যাওয়ার সময় চোখে পড়বে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। অবশেষে আমরা চলে আসছি পানাম সিটির গেটে। নগরীর ভিতরে যাওয়ার আগে সেরে নিব আজকে সকালে নাস্তা শেষ করার জন্য গেটের কাছে একটা লোকাল হোটেলে চলে যাই। সকালে নাস্তা শেষ করে রুটি আর ডাউল ভাজি দিয়ে, আর দাম রেখেছিল 35 টাকা করে। আর এগুলো টুরিস্ট স্পটে আসলে অবশ্যই খাবারের দাম জিগায় খাবেন। নাস্তা শেষ করে টিকিট কাটার জন্য প্রথমে আমরা চলে যাই পানাম সিটির মেন গেট দিয়ে টিকিট কাউন্টারে। আর জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। টিকিট কাউন্টারের পাশেই তৈরি করা হয়েছে বিশাল একটি বইয়ের মতো ভাস্কর্য, যেখান থেকে পানামনগরের ইতিহাস খুব সহজেই জানা যায়। চলুন বন্ধুরা, ইতিহাস থেকে হারিয়ে যাওয়া পানামনগরের ইতিহাস সম্পর্কে জেনে আসি। পানামনগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহ্যবাহী একটি প্রাচীন নগর, যেখানে কয়েক শতাব্দীর পুরনো ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁয়ের 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই পানামনগরী গড়ে ওঠে। পানামনগরীর চতুর্দিকে রয়েছে পঙ্কিরাজ খাল দিয়ে ঘেরা। পঙ্কিরাজ খাল মেনিখালী নদ নামে মিশেছে মেঘনা নদীতে। পানামনগরীতে প্রবেশ পথে রয়েছে বিশাল একটি গেট, যা সূর্য ডুবার সাথে সাথেই বন্ধ করা হতো। 15 শতকের দিকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, আর এদেশ থেকে যেত মসলিন শাড়ি। শীতলক্ষা নদী আর মেঘনার ঘাটে প্রতিদিনই আসতো পালতোলা নানা রকমের নৌকা। ওই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশিক স্থাপত্যরীতি গড়ে ওঠে পানামনগরীতে। পরবর্তীকালে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে স্থাপন করেছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। একবার পারস্যের কবি হাফিজকে এই পানাম সিটি ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার বাদশাহ গিয়াসউদ্দিন আজম শাহ। পরবর্তী পারস্যের কবি হাফিজের বয়স বেড়ে যাওয়ার কারণে তিনি এই পানাম সিটি ঘুরে দেখতে পারেননি, তাই তিনি পারস্যে বসে একটা কবিতা লিখেছিলেন। সেই কবিতার যখন সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে,
তখন পারস্য থেকে কয়েকজন পর্যটক এই পানাম সিটি ঘুরে দেখে গিয়েছিলেন। পানাম নগরীর বিভিন্ন স্থাপনা নির্মাণশৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। তৎকালীন সময়ে ধনী শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকাজ ও আভিজাত্যের ছোঁয়া। নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুপাশে রয়েছে ছোট বড় মিলে প্রায় 52টি ভবন। রাস্তার উত্তর পাশে রয়েছে 31টি ভবন এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ভবন। কোনোটি একতলা, কোনোটি দুইতলা, আবার কোনোটি তৃতীয় তলা পর্যন্ত রয়েছে। এই পানাম নগরীর বেশিরভাগ বাড়িতেই 19 শতাব্দীর 1831 খ্রিস্টাব্দের নাম ফলক রয়েছে। মূলত পানাম সিটি ছিল বাংলা সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতঘর। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই মূলত এই পানাম নগরী গড়ে তুলেছিলেন। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা নদী এবং নদীর সাথে যে এই যে ঘাটের যে দৃশ্যগুলো, একটা সময় কিন্তু এই পানাম সিটিতে এই নদী দিয়েই যোগাযোগ করা হতো। তৎকালীন সময়ে পানাম নগরীর পরিকল্পনা ছিল নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে ছিল 2টি খাল এবং 5টি পুকুর। প্রায় প্রত্যেক বাড়িতেই ছিল কূপ বা কুয়া। পানাম নগরীকে জলবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছিল খালের দিকে ঢালু। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, গোসলখানা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয় ও পুরনো জাদুঘর। এই নগরীকে দেখতে বিদেশ থেকেও ছুটে আসেন বিদেশি পর্যটকরা। এই পানাম নগরীতে আরেকটি ইতিহাসের সাক্ষী বহন করেছে, সেটি হচ্ছে ইংরেজদের নীল চাষের। ইংরেজরা ধীরে ধীরে এক সময় ঐতিহাসিক এই মসলিন ব্যবসার কেন্দ্রের পানাম নগরীকে দখলে নিয়ে নেয়। তারা মসলিন বোনার কারিগরদের ধরে ধরে হাতের আঙ্গুল কেটে পঙ্গু করে দেয়, যাতে তারা মসলিন আর তৈরি না করতে পারে। এর ফলে ইউরোপীয় কাপড়ের একচেটিয়া বাজার সৃষ্টি হয় এখানে। একই সাথে এদেশের সকল চাষাবাদ বন্ধ করে নীলের চাষের জন্য এখানে তারা স্থাপন করেন নীলের কুঠি। এখানে কিভাবে ঘুরতে আসবেন তার সকল ধরনের ইনফরমেশন পেয়ে গেছেন আশা করি। তাই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সোনারগাঁও জাদুঘর নিয়ে। তাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সকলেই ভালো থাকুন।